স্বাগত। এখন চারদিকে জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। সরকার গঠনের 1 মাসের মধ্যেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী পৌঁছে দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিয়েছে তা থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না। এদিন কড়াইল সাততলা ভাসানটেকের 15,000 পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। এই কার্ডের মাধ্যমে নগদ 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সুবিধা পাবেন গ্রাহকরা। পাশাপাশি কার্ড নিয়ে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার। ফ্যামিলি কার্ডের ধারাবাহিকতায় আগামী মাসে কৃষক কার্ড দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। ফ্যামিলি কার্ডের যে কার্যক্রম আজ শুরু হয়েছে সেটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে পরিবারের মা বোনদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং আগামীর প্রজন্ম হবে সুন্দর ও শিক্ষিত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আগামী 4 বছরের মধ্যে সারা দেশে 50 থেকে 80 লক্ষ পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আসবে। পর্যায়ক্রমে 4.5 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই ভুল বোঝাবুঝির কারণ নেই। ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। মনে রাখতে হবে, আপনারা এবং আমরা যে দায়িত্ব আজকে শুরু করেছি এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে মায়েদের, আমার বোনদের, তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে, পরিবারের স্বয়ংবরতা আসবে, আগামীর প্রজন্ম হবে সুন্দর এবং সত্যিকার অর্থে একটি শিক্ষিত প্রজন্ম, যে প্রজন্ম দরকার আগামীর বাংলাদেশ গঠন করার জন্য বা গড়ে তোলার জন্য। গত 2 দিনে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 58,000 টন ডিজেল। কাতার থেকে এসেছে এলএনজির 3য় চালান। 1 সপ্তাহের মধ্যে আরও 3টি ডিজেল এবং একটি এলএনজি বাহী জাহাজ বন্দরে পৌঁছাবে। এছাড়া আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢুকেছে আরও 5,000 টন ডিজেল। বিশ্ব জ্বালানি বাজার অস্থিরতার মধ্যেও সংশ্লিষ্টরা বলছেন, আপাতত দেশের জ্বালানি তেল ও গ্যাস সংকটের শঙ্কা নেই। বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে পরিশোধিত জ্বালানি তেল আসায় স্বস্তি ফিরেছে। তবে ডিজেলের চাহিদা 70% পূরণ হওয়ায় কিছু কন্টেইনার ডিপোতে কার্যক্রমে বিলম্ব দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে নতুন ডিজেল আমদানি শুরু হয়েছে। এর মধ্যে এই চালান পৌঁছে যাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই ডিপো থেকে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জ্বালানি সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, আপাতত তেল গ্যাসের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত জ্বালানি বা বিদ্যুতের দাম সরকার বাড়াবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুতের কোনো সংকট নেই। আগামী এপ্রিল-মে মাসের জন্য অন্য কোনো উৎস থেকে জ্বালানি খুঁজছে সরকার, আর এর জন্য আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। বিকল্প উৎস নিয়ে অবশ্যই কাজ করছি এবং আমরা কাজ করব যাতে করে কোনোভাবেই এই সংকট বাংলাদেশের মানুষকে স্পর্শ না করতে পারে। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। শুধু এলএনজির দাম কেন, আমরা তো বলেছি সকল জ্বালানির দামই তো বাড়ছে, কিন্তু এই দাম বাড়ানোটাকে বিবেচনায় নিয়েই জনগণের দুর্ভোগ যেন না বাড়ে সেটাকে বিবেচনায় নিয়েই তো আমরা এখনো পর্যন্ত দাম বাড়াইনি।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে চলছে রেশনিং পদ্ধতিতে বিক্রি। তবে দিনভরই পাম্পে লম্বা লাইনের অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অনেক স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না তেল। মেজাজ হারিয়ে মাঝে মধ্যেই ঘটছে হাতাহাতির ঘটনা। এদিকে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা এখন থেকে দিনে 2 লিটারের পরিবর্তে 5 লিটার করে তেল পাবে বলে জানিয়েছে বিপিসি। এতে কিছুটা স্বস্তিতে চালকরা। কখন তেল আসে পাম্পের লোক বলতে পারতেছে না। ডিসিপ্লিন মেনটেন করে রাখলে সমস্যা নেই। সেরি খায় সেরে লাইন ধরছি, নাইলে 200 গাড়ির পিছনে আসছিলাম, এই মাত্র পাম্পের ভিতরে ঢুকলাম। তেল থাকলেও আবার অনেক সময় বলে তেল নাই, এই পাম্প ওই পাম্প ঘুরতে ঘুরতে আমাদের এমনিও তেল শেষ হয়ে যায়। এক সপ্তাহ চলার মতো তেল থাকলে অনেকে আর এই পাম্পে আসবে না। দেশেও তো তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা প্যানিক হয়ে গেছি। রাইড শেয়ারের জন্য আসলে অনেকটাই সুবিধা হবে যদি 5 লিটার করে তেল দেওয়া হয়। এতদিন 200 টাকার বেশি দিত না, এখন 5 লিটার পাইয়ে তো 2 দিন চলা যাবে। ইরানে আজকে সবচেয়ে তীব্র হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাবধানে থাকার সতর্কবার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। পিটার হেগসেথ জানান, যুদ্ধ কতদিন চলবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ট্রাম্পের ফাফা হুমকিতে ইরান ভীত নয়, তার চেয়েও ক্ষমতাধর ব্যক্তিরা ইরানকে নির্মূল করতে পারেনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের ছুটি 3 মাস বাড়ানো হয়েছে। এ সময় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকা এবং গুজব ও মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। রোববার কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক নেতা ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সঙ্গে এক ভার্চুয়াল মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় কুয়েত সরকারের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি। সভায় অংশগ্রহণ করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাবের কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহম জুবেদ সিনিয়র সহ সভাপতি আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। চলমান পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরা এবং প্রবাসীদের সচেতন করার লক্ষ্যে এই সভার আয়োজন করেন দূতাবাস। মধ্যপ্রাচ্য সংকটের জেরে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার ধানমন্ডিতে প্রেস ব্রিফিংয়ে শঙ্কার কথা জানায় সংস্থাটি। ট্রাম্পকে খুশি করতে অন্তর্বর্তী সরকার অন্যায্য বাণিজ্য চুক্তি করেছে বলেও দাবি করে সিপিডি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশের আমদানি বিল ও আমদানি নির্ভর মূল্যস্ফীতি বাড়তে পারে। এ কারণে আমদানিকৃত জ্বালানিতে কর পুনর্বিবেচনা এবং এলপিজি আমদানিতে 2% অগ্রিম কর ছাড় অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে তারা। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তিতে রাজস্ব ক্ষতির ঝুঁকির কথাও উল্লেখ করে সিপিডি। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে 2 কোটি পরিবার অন্তর্ভুক্ত হলে বছরে প্রায় 60,000 কোটি টাকা ব্যয় হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 6 মাসের জন্য তারা 6 মাসের যে মুদ্রার নীতি দিয়েছে, সেই তাদের মুদ্রানীতির মধ্যে মূল্যস্ফীতি 7% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি, এখন জানুয়ারি মাসে 8.6% ছিল, এই পরিস্থিতিটা বজায় থাকলে আসলে এই 7% অর্জন করাটা কঠিন হবে। এইটা ডব্লিউটিও কে অবশ্যই দুর্বল করেছে এবং অবশ্যই আমি এটা তো বলতেই হবে যে, এবং আমরা আমাদের এই রিপোর্টেও লিখেছি যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে ইউএস এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটা যে এটাকে রিভিউ করার জন্য। এখন চারদিকে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন চারদিক। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে গত 27 ফেব্রুয়ারি থেকে টানা 12 দিন ধরে দোহায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 12 জন ক্রু মাস্কট হয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আজ রাতে ঢাকায় এসেছে। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আফজাল হোসেনের কাছে। আফজাল, ঢাকায় ফিরে কি জানালেন তারা এবং কি ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের, জানাবেন বিস্তারিত।
সাহাব, আপনি যেমনটি বলছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে ডামাডোল, সেই ডামাডোলে হাজার হাজার ফ্লাইট সারা বিশ্বে বাতিল হয়। তার মধ্যে একটি ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, এবং সেখানে ছিলেন 2 জন ক্যাপ্টেন এবং 10 জন কেবিন ক্রু, মোট 12 জন। তারা কাতারে পৌঁছানোর পরে 27 তারিখ পৌঁছানোর পরে সেখানে তারা আটকে পড়েন এবং টানা 11 দিন তারা একটি হোটেলে অবরুদ্ধ ছিলেন। অনেকটা অবরুদ্ধ ছিলেন বলতে নিরাপত্তার কারণে তাদেরকে সেখানে বাধ্যতামূলকভাবে রাখা হয়। এবং আজকে কিছুক্ষণ আগে ঠিক 10:50 নাগাদ তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন, এবং ল্যান্ড করার পরে তারা আমাদেরকে যে অনুভূতিটি জানিয়েছেন, তারা বলছেন যে তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। তারা বলছেন তারা যখন হোটেল অবস্থান করছিলেন সেখানে জানালা দিয়ে মিসাইল যে ইন্টারসেপ্টর ছিল সেগুলো তারা দেখেছেন সচক্ষে, এবং এই পুরোটা সময় তাদের পরিবার যে চরম আতঙ্কের মধ্যে ছিল সেই কথাগুলো তারা বারবার বলার চেষ্টা করছেন। তবে তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্স এবং কেবিন ক্রু অ্যাসোসিয়েশন, কেবিন ক্রু ইউনিয়ন যারা রয়েছেন তাদের শীর্ষ কর্মকর্তাদের প্রতি, এবং এই পুরোটা সময় তারা তাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং কিভাবে ফেরত আনা যায়। এবং কাতার থেকে এখনও তারা আসতে পারছেন না বিধায় কাতার থেকে তারা ওমানে গিয়েছেন সড়ক পথে, এবং সেখানে নতুনভাবে ভিসা করে সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদেরকে নিরাপদে ঢাকায় আনা হয়েছে। এই বিষয়গুলোর জন্য যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। এবং তারা যেটি বলছিলেন যে সেখানে অবস্থানকালে তাদের পরিবারের সাথে যেই মানে আবেগঘন মুহূর্তগুলো কেটেছে, তারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করেছেন। আসলে তারা কখন দেশে ফিরতে পারবেন সেই অনিশ্চয়তা ছিল। এবং আপনি জানেন যে যেহেতু কাতার একেবারে ইরানের পাশে, হরমুজ প্রণালীর পাশে, এবং কাতারে হামলা হয়েছে আমেরিকান ঘাঁটিতে, সুতরাং সেই জায়গাতে যে কোনো মুহূর্তে যে হামলা হবে না এমন কোনো ছিল না। স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। এই বিষয়গুলো মূলত তারা আমাদেরকে বলেছেন। এবং আরেকটু জানিয়েছেন যে এই মুহূর্তে কাতার সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে বাংলাদেশ বিমানের কোনো ধরনের কেবিন ক্রু বা ক্যাপ্টেন এই মুহূর্তে আটক অবস্থায় বা সেখানে অবস্থান করছেন না। তারা সবাই নিরাপদে, যারা ছিলেন তারা সবাই নিরাপদে বাংলাদেশে ফেরত এসেছেন। এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের বিচার কাজ বিতর্কিত হচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের গত 1.5 বছরের কার্যক্রম খতিয়ে দেখার কথাও জানান চিফ প্রসিকিউটর। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব মামলার নথিতে অসঙ্গতি পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, অদক্ষ প্রসিকিউটরদের মামলার দায়িত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিছু মামলার নথি চিফ প্রসিকিউটরের কাছে নিয়ে আসা হয়েছে। প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ নেওয়ার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা শোতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। যারা সমালোচনা করছে তারাই পরে জুলাই সনদে স্বাক্ষর করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, বিরোধী দল গায়ের জোরে বক্তব্য দিচ্ছে, সংবিধান মেনেই চলছে বিএনপি। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে নির্বাচনের পর। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন। ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন।
গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মানুষের কঙ্কাল চুরি করে আসছে একটি চক্র। সেই কঙ্কাল চোর চক্রের 4 সদস্যকে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার করেছে পুলিশ। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি করে দেয় এই চক্র। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের মণিপুরি পাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে গ্রেপ্তার হন আরও 3 জন। পরে কলেজ হোস্টেল থেকে উদ্ধার করা হয় 47টি মানবদেহের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়গোড়। তিনি জানান, গত কয়েক বছর যাবৎ চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। প্রসেসিং করার পর তা মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন তারা। 3 জনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা তখন বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই 3টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশেই। স্থানীয় সরকার নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার একজন নির্বাচন কমিশনার জানান, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যয়বহুল ও জটিল হওয়ায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে রাখা সম্ভব হচ্ছে না। ইসির তথ্য অনুযায়ী দেশের প্রায় 4,653টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলতি বছরের নির্বাচনের উপযোগী হচ্ছে। ইসি জানায়, সব নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে কমিশন। সিটি কর্পোরেশন দলীয় নাকি নির্দলীয় তা সংসদের উপর নির্ভর করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করে ইসি। 12 লাখের বেশি ভোটারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চের কেবিনে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় ভুক্তভোগীর ভাই 2 জনকে আসামি করে মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হলেন মোহাম্মদ সাকিব উদ্দিন ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু। অভিযুক্তদের 2 জনের বাড়ি হাতিয়ার বুড়ির চর ইউনিয়নে। মামলার এজাহারে বলা হয়, 8 মার্চ রোববার দুপুরে ভুক্তভোগীকে হাতিয়া তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ফারহান 4 নামে লঞ্চের 328 নম্বর কেবিনে করে উঠিয়ে দেন বাবা। লঞ্চ ছাড়ার কিছু সময় পরে কেবিনের দরজা নক করে 2 জন বাবার পরিচিত বলে কৌশলে তারা কেবিনের ভেতরে প্রবেশ করে এবং হুমকির মুখে ধর্ষণ করে। পুলিশ জানায়, গ্রেপ্তার একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং অপরজনকে রিমান্ডে নেওয়া হবে। যখন লঞ্চে আসছিল তখন রাতেই ওই 2 জন আসামি রেপ করছিল। আমরা অনেক অভিযান করে গ্রেপ্তার করেছি, তাদেরকে কোর্টে প্রেরণ করেছি। 160 হয়েছে, একজন স্বীকারও করেছে, আর ভিকটিম চিকিৎসাধীন আছে। নোয়াখালী থেকে ঢাকাগামী ফারহান লঞ্চের কেবিনে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টায় হাতিয়া উপজেলার ওসখালী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা। একই সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিল যে ঢাকা লঞ্চে, তো ওরা তো এনসিপির এই যে উপজেলার সভাপতি শামসুদ্দিন ব্রিজের ছোট ভাই এবং আরেকটা হলো হান্নান মাসুদের ড্রাইভার। এই জন্য আমরা একটা প্রতিবাদ নিয়ে বের হইছি। তো ওরা দেখলাম মোড়ে ওরা আগে থেকে অবস্থান নিয়ে ওরা ওই দিক থেকে মিছিল নিয়ে আসতেছে। তখন এই যে দাওয়া মানে একটু হাতাহাতি হচ্ছে। ঢাকায় একটা মেয়ে রেপের শিকার হয়েছে, এটা নিয়ে বিচার চাই একটা মিছিল বের করছিল। এদিকে প্রথমে এনসিপি, পরে বিএনপি মিছিল বের করছে। এটা নিয়ে মুখোমুখি হাতাহাতি হয়েছে, তেমন বড় কোনো ঘটনা ঘটে না। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে মিয়ানমারের সংযোগ থাকার তথ্য জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, সোমবারের অভিযানে 22 জনকে আটক করা হয়েছে। এ সময় দেশি বিদেশি 3টি আগ্নেয়াস্ত্র, 27টি পাইপগান, 30টি পিস্তলের ম্যাগাজিন,
1100 রাউন্ড গুলি সহ নানা ধরনের অস্ত্র সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীরা মাটির নিচের কক্ষে গোপন অস্ত্রাগার বানিয়েছিল, আর সিসিটিভির মাধ্যমে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণে ছিল আলাদা কন্ট্রোল রুম। অভিযানে সেসব আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। রাজধানীর আদাবর থানার শেখেরটেক এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে 12টি আগ্নেয়াস্ত্র, 897 রাউন্ড গোলাবারুদ ও 2টি প্রাইভেট কার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় পাবনা জেলার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর সহ 2 জনকে আদাবর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে এসব অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া অভিযানে ব্যবহৃত 2টি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেফতার আলমগীর পাবনা জেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বেচাকেনা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মূলত চরাঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য এই অস্ত্রের চালান বলে জানান র্যাবের এই কর্মকর্তা। 12টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকার অ্যামুনিশন মিলিয়ে মোট 897টি অ্যামুনিশন উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় 28 জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আর পলাতক 22 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এসব আদেশ দেন। 2025 সালের 18 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নানুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। আর 10 মার্চ মামলায় দাখিলকৃত চার্জশিট গ্রহণযোগ্যতা শুনানির জন্য তারিখ ধার্য করেন আদালত। আসামির মধ্যে 2 জন জামিনে আছেন, 4 জন কারাগারে, আর পলাতক আছেন 22 আসামি। 2024 সালের 18 সেপ্টেম্বর রাত 7:45টার দিকে মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জলকে মারধর করা হয়। এক পর্যায়ে ভাত খেতে দেওয়া হয় তোফাজ্জলকে। পরে জানালার সঙ্গে হাত পা বেঁধে হকি স্টিক, লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় 2024 সালের 19 সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন চারদিক। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। মঙ্গলবার দুপুরে উপজেলার তুলাকান্দি গ্রামে পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রতীকীভাবে 5 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে 1010টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে খুশি সুবিধাভোগী নারীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেন সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশের পাইলট প্রকল্প হিসেবে 14টা উপজেলার এই ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন করেছেন। এর মধ্যে আমরা ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের আজকে 1010 জন পরিবার এই কার্ডের সুবিধা পেয়েছে এবং ইতিমধ্যে প্রত্যেকটা পরিবার তারা এই কার্ডের টাকাটা তাদের কার্ডে চলে এসেছে। রাজধানীতে জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর নাটোরে 378 জন নারীর হাতে তুলে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড।
মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কার্ডের রেপ্লিকা প্রদান করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র 14 দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড উদ্বোধন করে। এই কার্ডের মাধ্যমে সকল নারী স্বাবলম্বী হতে পারবে। পাইলট প্রকল্প হিসেবে 14টি ইউনিট এই প্রকল্প বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের সকল নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই তালিকাভুক্ত নাটোরের 378 জনের মোবাইলে প্রত্যেকটা তথ্য যে সংগ্রহ প্রক্রিয়া ছিল একইভাবে চলতে থাকবে এবং সমগ্র বাংলাদেশে একইভাবে আগামী মাসেও কিন্তু এবার আমরা সারা বাংলাদেশে 37,000-এর উপরে মহিলাদেরকে একটি পরিবারে বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে নারীদেরকে কার্ড পৌঁছাতে পেরেছি এবং ইতিমধ্যে টাকাও পৌঁছে গেছে। সরকারকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলতে একটি মহল তৎপর হতে পারে বলে শঙ্কা জানিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা জানিয়েছেন ফরিদপুর 3 আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফ। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বের সরকারকে সবাই সহযোগিতা করতে উন্মুখ হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে তৎপর থাকতে হবে। এ সময় তিনি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের 1 বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সে সময় শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই এবং ন্যায় বিচার হতে হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত ডিপ স্টেট সহ দেশি বিদেশি চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখেন। সে সময় রাজশাহী বিভাগের 8 জেলার এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীফ ওসমান হাদী হত্যার খুনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে, ওসমান হাদী হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়। ওসমান হাদী হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে, আমরা শুনেছি। আমরা দাবি জানাবো অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে বিচার কার্যকর করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জাতি কখনো ক্ষমা করবে না বলে বর্তমান সরকারকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে চকবাজার দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। জুলাই সনদে যারা স্বাক্ষর করে শপথে অনীহা প্রকাশ করেছে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই সনদ জুলাই আন্দোলনের ফসল। জুলাই না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। জুলাই সনদ অস্বীকার মানে জুলাইকে অস্বীকার করা, নির্বাচনকে অস্বীকার করা। সংসদের প্রথম অধিবেশনে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের এই নায়েবে আমির। জুলাই আন্দোলন না হলে বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। আজকে অনেকে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। আজকে আমরা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগ আমরা পেতাম না যদি জুলাই অভ্যুত্থান না হতো, যে জুলাই বিপ্লব না হতো। তাই জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা। এটা অস্বীকার করা তাদের নিজের অস্তিত্বকে অস্বীকার করা। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত 40টি বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। স্থানীয়রা জানান,
মঙ্গলবার সকাল 7টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এর জেরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের সমর্থকরা। ভাঙচুর ও লুটপাটের পর অন্তত 40টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রাস্তা ব্লক করে রাখছে। রমজানে পণ্যের দাম, মান ও সরবরাহ ঠিক রাখতে নিয়মিত তদারকির পরও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বিশেষ করে রাজধানীর বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে আমদানিকৃত ও দেশীয় পণ্য। মঙ্গলবার দুপুরে রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এর ডিসিসি মার্কেটে অভিযান পরিচালনা করতে এসে বিড়ম্বনায় পড়েন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পর্যায়ক্রমে 4বার সতর্কতামূলক জরিমানা ও নির্দেশনা দিয়ে গেলেও নিয়ম মানছেন না এখানকার বেশিরভাগ দোকানি। ক্রয়মূল্য তালিকা ও নিজের তৈরি করা দাম বসিয়ে পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তা স্বার্থ নষ্ট করছেন বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। বলেন, শেষবারের মতো সতর্ক জরিমানা করা হয়েছে। নিয়ম মানা না হলে অভিযুক্ত দোকানি কিংবা ব্যবসায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 100% বা 200% লাভ রেখে ওনারা স্টিকার মেরে দিচ্ছেন ইচ্ছে মতো, এবং ইম্পোর্টেড কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্ট নেই। আর এরপরে উনি বললেন কি 50% পর্যন্ত ওনারা ডিসকাউন্ট দিচ্ছেন, এমনটি তথ্য জেনেছেন যেগুলো আইনে কাভার করে না। 2বার 3বার 4বার পর্যন্ত এসে বারবার বলার পর, লিফলেট বিতরণ করার পর, মত বিনিময় সভা করার পর যখন সচেতন হচ্ছেই না, বাধ্য হয়ে আমরা জরিমানা করতে আমাদের হচ্ছে। পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে বাসা বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প। মঙ্গলবার দুপুরে সাথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন আলাউদ্দিন নামে এক ব্যক্তি তার বাড়িতে মিনি পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়। অভিযানে অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা করায় মালিক আলাউদ্দিনকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বাসা থেকে প্রায় 3,000 লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। মানিকগঞ্জে দেশি পোশাককে বিদেশি পণ্য বলে ক্রেতার কাছে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে শহরের তাজ বিপণী বিতান ও জেপি প্লাজায় অভিযান চালিয়ে 2 প্রতিষ্ঠানকে মোট 30,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 44 ধারায় তাজ বিপণী বিতানের বণিক ফ্যাশনকে 10,000 টাকা এবং জেপি প্লাজায় বিভা প্লাসকে 20,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের আনোয়ারায় 6তলা ভবন থেকে পড়ে মহিম নামে এক কিশোর গ্যাং সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। নিহত মহিম কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় সম্রাট গ্রুপ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মহিমকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হয় তার সঙ্গী ও স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার এক পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের দরজা, গ্লাস ভাঙচুর করা হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মা দাবি করেছেন, রাতে কিছু লোক মহিমকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। সকালে তিনি তার মৃত্যুর খবর পান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। মোবাইল আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে অর্ধশত প্রতিষ্ঠানে দেয়া যাবে জাকাত ও আর্থিক অনুদান। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, অ্যাপ ও ইউএসডি কোড ডায়াল করে এসব প্রতিষ্ঠানে জাকাত ও আর্থিক অনুদান দেয়া যাবে। অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা জাকাতের পরিমাণ হিসাব করতে পারবেন। এছাড়া রমজান মাসে জাকাত ও অনুদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি নগদ ইসলামিক হজ ও ওমরার যাতায়াতের পেমেন্ট, জীবন বীমার কিস্তি পরিশোধ সহ বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে বলেও জানানো হয়।
এখন 4 দিকের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন 4 দিক। বিশ্বকাপের আগে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বাংলাদেশ, তবে দলে যারা আছেন সবাইকে দায়িত্ব নিয়ে পারফর্ম করতে হবে। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এমনটাই বলেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন হোম অ্যাডভান্টেজ নিলেও ভালো উইকেটে খেলতে চায় বাংলাদেশ। খুব ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট এবং যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে, আমরা ওইভাবেই চেষ্টা করব। প্রত্যেকটা টিমকেই কোনো লাইটলি নেওয়ার কোনো এখানে কোনো চান্স নেই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো টিম এবং আমার কাছে হ্যাঁ অবশ্যই তারা কয়েকটা বেশ কিছু প্লেয়ার ইয়াং এসেছে, অবশ্যই তারা পারফর্ম করেছে বলেই টিমে এসেছে। আর যেহেতু আমাদের অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, আমরা হোম কন্ডিশনে খেলছি, আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাহিন শাহ আফ্রিদি। বুধবার দুপুর 2টায় মিরপুর শুরু হবে মাঠের লড়াই। টি-20 বিশ্বকাপ না খেলার আক্ষেপ ভুলে এবার ঘরের মাঠে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সিরিজ জয়। অধিনায়ক মিরাজ জানান প্রতিটা সিরিজই তাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে পূর্ণ শক্তি নিয়ে জয়ের লড়াই নামছে পাকিস্তানও। 11 মার্চ প্রথম ওয়ানডের পর 13 এবং 15 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট মিরপুরে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দর্শকদের বিনামূল্যে পানি প্রদানের ঘোষণা দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াডে ফিরেছেন 3 অভিজ্ঞ ক্রিকেটার সোফি ডিভাইন, সুজি বেটস ও লি তাহুহু। সাধারণ চুক্তিতে থাকলেও জিম্বাবুয়ে সিরিজে দলে ছিলেন না সোফি ডিভাইন। কোয়ার্ডিসেপ ইনজুরির কারণে মূল স্কোয়াডে ছিলেন না সুজি বেটস। অন্যদিকে তাহুহু হোয়াইট ফার্নদের ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিলেও জুন মাসে নারী টি-20 বিশ্বকাপের শারীরিক প্রস্তুতি পরিকল্পনার আওতায় থাকায় ছিলেন মাত্র শেষ টি-20-তে। অভিজ্ঞ ও 3 ক্রিকেটার দলে ফেরার উচ্ছ্বসিত কোচ বেন সয়ার। এমিলি কারের নেতৃত্বে স্কোয়াডে ফিরেছেন কাঁধের ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজে না থাকা ওপেনার জর্জিয়া প্লিমার। আসন্ন টি-20 বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখতে জর্জিয়া ও বেটসকে নিয়েই ওপেনিং জুটির পরিকল্পনা করছে নিউজিল্যান্ড শিবির। আসন্ন গ্রীষ্মে বড় ধরনের স্কোয়াড পরিবর্তনের পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পার্স। সেই তালিকায় থাকতে পারেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। এই মৌসুমে বারবার শাস্তি ও বিতর্কে জড়ানো রোমেরোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে 6 ম্যাচ মিস করেছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ দীর্ঘদিন ধরেই রোমেরোকে দলে নিতে আগ্রহী। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইটিকে অনেকেই দেখছেন তার জন্য এক ধরনের অডিশন রাউন্ড হিসেবেও। ক্লাব সূত্রে জানা গেছে নতুন সংস্কৃতি গড়তে 3টি ট্রান্সফার উইন্ডো ধরে বড় রদবদল করতে চায় টটেনহাম। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে রোমেরো সহ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিক্রি করেও তহবিল করার চিন্তা করছে ক্লাবটি। তবে রেলিগেশন লড়াইয়ের মাঝেও আপাতত রোমেরোই টটেনহামের রক্ষণভাগের অন্যতম ভরসা। নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকা ইরানের 5 নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। এরই মধ্যে ফুটবলারদের মানবিক ভিসার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে বার্ক। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে দলের অধিনায়ক জাহরা সহ 5 ফুটবলার মধ্যরাতে দলীয় হোটেল থেকে পালিয়ে গিয়ে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেন। পরে মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে নারী ফুটবলারদের নিরাপদ স্থান গোল্ড কোস্টে নিয়ে যায় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কর্মকর্তারা। মূলত নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই শুরুর আগে ইরানি ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট না মেলানোয় বাধে ঝামেলা। তাদের এমন কাণ্ডে ইরানের তীব্র প্রতিক্রিয়া শুরু হলে নারী খেলোয়াড়রা চরম অনিশ্চয়তায় পড়ে। আর এরই মাধ্যমে শেষ করছি এখন 4 দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon থেকে।